এবার অন্যান্য প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। গুম এবং মানবাধিকার সুরক্ষা, সম্পত্তি হস্তান্তর সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল এই অধিবেশনে পাশ হওয়ার কথা রয়েছে। এর আগে গেল 15ই জুলাই চলতি অধিবেশনের বাজেট অধিবেশন শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী 60 দিনের মধ্যে অধিবেশন বসতেই হবে। সে অনুযায়ী তৃতীয় অধিবেশন আহ্বান করেছে রাষ্ট্রপতি। গুরুত্বপূর্ণ বিল পাশের পাশাপাশি সংসদে স্থায়ী কমিটি গঠন করা হবে। সাথে বিরোধী দল কোনো গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপন করলে সেটা নিয়েও আলোচনা হবে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সম্মেলনে যোগ দেওয়ার কর্মসূচি থাকায় নির্ধারিত সময়ের কিছুটা আগেই এবারের অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন শেষে 21 সেপ্টেম্বর জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে জ্বালানি সংকট মোকাবেলায় চীন কাজ করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খানের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় চীনা রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহ এবং ব্যবস্থাপনা সহ বেশ কিছু বিষয়ে কাজ করতে চায় তার দেশ। একই সাথে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনেও বিনিয়োগ করতে চায় চীন। মংলা বন্দর, 3টি বস্তিতে বহুতল ভবন নির্মাণ, তিস্তা ব্যারেজ সহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের কথাও বলেন ইয়াও ওয়েন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, উন্নয়ন প্রকল্পে সহযোগিতার পাশাপাশি বিএনপির সাথেও সামনের দিনগুলোতে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী চীনের রাজনৈতিক দল। নবায়নযোগ্য জ্বালানি যেটা ওয়েস্ট টু এনার্জির বাহিরেও তারা আমাদের সাথে সৌর বিদ্যুৎ, আমাদের যেহেতু একদম প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে একদম মাঠ পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, হাট বাজার, গ্রামীণ হাট বাজার, এরপর পৌরসভা, সিটি কর্পোরেশন, এই জায়গাগুলোর রূপটপে আমরা সোলারের মাধ্যমে যাতে সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারি সে ব্যাপারেও তারা সহায়তা করবে। It is related to the livelihood of these poor people, underprivileged. It is the promise of the Prime Minister. They want to help these people to live in modern city, to have a modern facility to support their livelihood. বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 10 আগস্ট প্রসিকিউশনের আবেদনের পর তাকে হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আজ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন। এর আগে গত বছর ট্রাইব্যুনালে গুমের ঘটনায় অভিযোগ জমা দেন সালাউদ্দিন আহমদ। এতে জিয়াউল হাসান ছাড়াও পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক 2 আইজিপি বেনজির আহমেদ, AKM শহীদুল হক সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় দীপুমণি, আমির হোসেন আমু সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক 10 MP মন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া 2013 সালে হাফেজ জাকিরকে গুমের অভিযোগে র্যাব 1-এর সাবেক অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যার পর পরিবারের অন্য সদস্যরা হত্যাকারীদের চিনে ফেলায় তাদেরকেও হত্যা করে সিদ্ধার্থ আর মুগ্ধ। এরই মধ্যে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে এই হত্যার দায় স্বীকার করেছে। সকালে রংপুর মেট্রোপলিটন কমিশনার আব্দুল মাবুদ এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। তখন স্যারের দেহ টিন দিয়ে ঢেকে রেখে পালিয়ে যাওয়ার সময় সম্ভবত স্যারের স্ত্রী এবং মেয়ে শব্দ শুনে ছাদে চলে আসে। তাদের দেখে চিল্লাতে লাগলে মুগ্ধের হাতে স্যারের গামছা ছিল, সেই গামছা দিয়ে স্যারের স্ত্রীর গলা চিপে ধরে, আর সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। এক হাতে মেয়ের গলা চিপে ধরে, আরেক হাতে মুখ চিপে ধরে। মুগ্ধ স্যারের স্ত্রীকে মারার পর সেই গামছা দিয়ে আবার দুজনে একসাথে মেয়ের গলায় পেঁচায়। তাতে মেয়ে না মরলে পাশে কবুতরের খাবার রাখার বাক্স থেকে রশি নিয়ে এসে মেয়েটার গলা পেঁচিয়ে দুই দিক থেকে টান দেয়। ছাদে একটা পুরাতন প্লাস পায়। বাড়িতে কোনো সিসি ক্যামেরা আছে কিনা সেই ভয়ে তারা ওই প্লাস নিয়ে নিচতলা গিয়ে বিদ্যুতের তার কেটে দেয়, যেন সিসিটিভি থাকলে সেটা ডিসকানেক্ট হয়। তখন মুগ্ধ ছাদের উপরে ছিল। আবার সিদ্ধার্থ আবার ছাদে গিয়ে মুগ্ধ সহ দুজনে মা মেয়ের লাশ ছাদের গেটের ভিতরে সিঁড়ির দিকে রাখে, দেবুদের ছাদ হয়ে থেকে যেন দেখা না যায়।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোর 6:30টার দিকে নওগাঁর বিওপি এলাকার সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা করা হয়। 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, বিএসএফ সদস্যরা 6 জনকে পুশ ইনের চেষ্টা করে। পরে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশে বাধা দেয়। বর্তমানে তাদের ভারতের সীমান্তে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে। পাশাপাশি এই ঘটনায় বিএসএফ এর কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট এবং সার সহ 6 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বুধবার বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত পতেঙ্গায় এই অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে 15 লাখ টাকা মূল্যের 1000 বস্তা সিমেন্ট এবং 280 বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়। পাচার কাজে ব্যবহার হওয়া দুটি বোট জব্দ সহ 6 পাচারকারীকে আটক করা হয়। চোরাচালান রোধে এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে কোস্টগার্ড। দর্শক, এ পর্যায়ে আমরা জাতীয় সংসদ ভবনে যেতে চাই। সেখানে সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন চিফ হুইপ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের সংসদীয় কমিটিতে সব ব্যাপারেই আলোচনা হয়। আমরা যখন আলোচনা করি তখন মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যখন কোনো প্রশ্ন থাকলে সব উত্তর করে। কাজে আমাদের যেসব সমস্যা আসছে সেসব সমস্যা তার সমাধানের যেসব পথ আছে সেগুলো আমরা চেষ্টা করি আলোচনা করি। এগুলো সর্ব বিষয়ে আলোচনা হয় পার্লামেন্টে। এই বিষয়টা পরিষ্কার করা দরকার বলে আমি মনে করি। আপনার প্রশ্ন করতে না, আপনাদের জানার জন্য বলি, গত 55 বছরের ইতিহাসে সংসদের বিরোধী দলের কোনো নেতা সভাপতির পদে ছিলেন না। একমাত্র কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই কমিটি ছাড়া আর কোনো পদে ছিলেন না। এটা আপনাদের পরিষ্কার হওয়ার জন্য। আপনারা শুনতে পাচ্ছেন তো? আমার কথা শুনেন আপনি। এই যে আপনার দৃষ্টি আকর্ষণ করি, গত 55 বছরে বিরোধী দল থেকে কোনো সদস্য সভাপতি পদ অলঙ্কৃত করেন নাই, একমাত্র পাবলিক অ্যাকাউন্টস কমিটি ছাড়া। এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে করেছেন সেটা আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করেছেন। কাজে আমরা বিরোধী দলের যে একটা ভাইব তৈরি করার চেষ্টা হচ্ছে, সেই সব ব্যাপারে আপনারা কেয়ারফুল থাকবেন। আপনারা সাংবাদিকদের একটা অনুরোধ করেছি, এই যে সে গণতন্ত্র যদি ধ্বংস হয়, আমি মনে করি না আমি একটা ধ্বংস হব, মনে করি না জামাতের লোক ধ্বংস হবে, আপনারা ধ্বংস হবেন, আপনাদের ভবিষ্যৎ জেনে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।